নতুন আরেকটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো সম্প্রতি দিল্লি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট যে চুক্তি ছিল সেটিকে স্থগিত করেছে, যার ফলে বাংলাদেশ, নেপাল, ভুটানের যে ট্রেড ছিল সেটি আপাতত বন্ধ আছে। সে বিষয় নিয়ে কথা বলবো। তো আমার সাথে আছে আমার বন্ধু, প্রাক্তন সহকর্মী, তরুণ অর্থনীতিবিদ আয়ুব আলী। আয়ুব আলী, আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। রাজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এবং খুবই সময়োপযোগী একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং সবাইকে ধন্যবাদ। ট্রান্সশিপমেন্ট যে বিষয়টা ছিল সেটি বন্ধ হয়ে যাবার ফলে আমাদের দেশের মানুষের মধ্যে নানান রকম গুঞ্জন তৈরি হচ্ছে। গুঞ্জন হচ্ছে এটি বাতিল হয়ে গেল, এর সুফল এর কুফল নানান কোনো কিছু। আসলে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই। আপনি যে এই প্রশ্নটা করলেন সেটা হলো যে এটা বুঝতে হলে এটা কি সেটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। যেমন আমরা কথায় কথায় বলি ট্রানশিপমেন্ট এবং করিডোর। ট্রানজিট হলো যে আপনি একটা ভূখণ্ড ইউজ করে আপনার নিজের পরিবহন দিয়ে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবেন বা পণ্যটা ট্রান্সফার করবেন এক দেশ থেকে আরেক দেশে, থার্ড কোনো কান্ট্রিতে। ট্রান্সশিপমেন্টটা হলো যে যে যার প্রোডাক্ট সে তার সীমানা পর্যন্ত নিয়ে যাবে, তার যে ল্যান্ড বাউন্ডারি পর্যন্ত নিয়ে যাবে, ওখান থেকে যেই দেশ দিয়ে নিয়ে যাবে তার পরিবহনটা ইউজ করে থার্ড কোনো কান্ট্রিতে সে এক্সপোর্ট করবে। আর করিডোরটা যদি বলি, করিডোরটা হলো যে কেউ থার্ড কোনো কান্ট্রি আপনার দেশ এবং আপনার নেইবার একটা দেশ ইউজ করে তার তার নিজের পণ্যটা নিজের দেশে নিয়ে যাবে, যেটা নেপাল, ভুটান যদি কখনো আমাদের করিডোর ইউজ করতে চায়, সেটা ভারতের করিডোর কিন্তু ইউজ করতে হবে। এটা তিনটা। এই ট্রান্সশিপমেন্ট যে বিষয়টা সেটা হলো যে এটা আমরা কিন্তু আমাদের কোনো পরিবহন দিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাইতে পারি না। আমাদের সীমানা পর্যন্ত সেখানে আমাদের পরিবহনটা যায়, সেখান থেকে মালটা ট্রান্সফার করে তাদের পরিবহন ব্যবহার করে দিল্লি এয়ারপোর্ট বলেন বা কলকাতার যে এয়ারপোর্ট বলে সেটা ইউজ করে থার্ড কান্ট্রিতে, ইউরোপ এবং আমেরিকাতে এক্সপোর্ট হয়। ঠিক আছে, এখানে প্রবলেমটা কি, বা আপনি যেটা বললেন যে আমাদের উপর প্রভাবটা কি পড়বে, আমাদের উপর যদি বলি এক কথায় শর্ট টার্মে তো প্রভাব আছেই। আমাদের যে প্রোডাক্টগুলো হলো মানে রাস্তায় ছিল তাদেরকে আবার ব্যাক করতে হবে, সেখানে তাদের জন্য পরিবহন খরচ কম পড়বে, কিন্তু মিড এবং লং টার্ম আমাদের এখানে হিউজ অপরচুনিটি আছে। হিউজ অপরচুনিটি হলো যে কলকাতা থেকে গত বছর যে এক্সপোর্টটা ইউরোপ এবং আমেরিকাতে হয়েছে, সেটা যদি আপনি হলো ধরেন প্রায় 44,000 মেট্রিক টন, 44,000 মেট্রিক টন যদি আপনার এক্সপোর্ট করতে হয় ঢাকা বা উসমানী বা হলো আমাদের চিরং এয়ারপোর্ট ইউজ করতে হয়, তাহলে আমরা 750 কার্গো বিমান দরকার। এই 750 কার্গো বিমানে এখানে আমরা পরিবহন কস্ট পাবো যদি আমরা আমাদের নিজস্ব, এবং প্রথম কথা হলো যে আমাদের এয়ারপোর্টের কার্গো হ্যান্ডেল ইফিসিয়েন্সি বাড়বে। আচ্ছা, ইফিসিয়েন্সি বাড়বে, আমাদের সক্ষমতা বাড়বে, অন্যের উপর নির্ভরশীলতা কমবে। থার্ড, যেটা ম্যাক্রো ইকোনমির অন্যতম গুরুত্বপূর্ণ যে ইন্ডিকেটর, সেটা হলো যে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। এই কর্মসংস্থান বাড়বে। আপনার এখানে হলো এটা যদি টাকার অঙ্কে হিসাব করেন তাহলে দেখা যাচ্ছে যে টোটাল এক্সপোর্ট 1 বিলিয়নের কম, কিন্তু এর যে আদার ইম্প্যাক্ট, ইনডিরেক্ট যে ইম্প্যাক্ট গুলো আছে, এই টোটালটা যদি সার্ভিস ক্যালকুলেট করেন প্রায় 3 বিলিয়নের মতো। তার মানে কি যে আপনার এখানে এক্সট্রা আপনার কান্ট্রিতে সার্ভিস সহ যোগ হবে আরো $2 বিলিয়ন। তার মানে কি যে আপনার এখানে কর্মসংস্থান হবে, আপনার এখানে ট্রেডিং বিজনেস বাড়বে। ঠিক আছে, আপনার মানে স্মল যেই পরিবহন খাত সেটা অনেক স্ট্রেনথেন হবে। ঠিক আছে, ওভারঅল দেখা যাবে যে আপনার পরিবহন খাতে রেভুলেশন হবে। সেটা কিন্তু শুধু মানে রোড ট্রান্সপোর্টে না, আপনার হলো কার্গো ট্রান্সপোর্ট যেটাকে আমরা বিমান বলতেছি, হ্যাঁ, এখানেও একটা বড় ধরনের রেভুলেশন হবে আর কি। তার মানে কি আমাদের এখানে 3টা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবো এবং আমাদের অর্থনীতির একটা পজিটিভ ধারা তৈরি করতে পারবো, এবং যে কোনো ধরনের এই ধরনের শক যখন আসবে সেটা মোকাবেলা করার মতন আমাদের সক্ষমতা অর্জন হবে। আমি এটাকে অপরচুনিটি হিসাবে দেখি যে এই ট্রান্সশিপমেন্টটা, এবং আপনাকে আমি একটা আপনার সাথে আগে আমার কথা হয়েছিল ওভার দ্য ফোনে, বলছিলাম যে এই ট্রান্সশিপমেন্টটা আমাদের ইন্টারেস্টে কিন্তু ইন্ডিয়া দিছিল না। আপনাকে বলে কেন ইন্ডিয়া আসলে ট্রান্সশিপমেন্টটা দিল,
এটা আমি বিকেএমে থাকা অবস্থায় 2000 সালের দিকে এটা নিয়ে আবার আলোচনা হয়, 18 সালের দিকে আসলে দেওয়া হয়। তখন যে জিনিসটা হয় যে ইন্ডিয়া আমাদের এখানে তারা এক্সপোর্ট করে, এক্সপোর্ট করার কারণে তাদের ট্রাক, রোড ট্রান্সপোর্ট যদি বলেন, তাদের ট্রাক গুলা তাদের হলো, এবং সমুদ্র পথে তাদের যে ভেসেল গুলা, এই ভেসেল গুলা যখন যায়, আমাদের যেহেতু কম, ওখান থেকে আমাদের ইম্পোর্ট বেশি, আমাদের এক্সপোর্ট কম, তারা খালি নিয়ে যাইতে হয়, মালটা ডেলিভারি করে খালি নিয়ে যাইতে হয়। ইন্ডিয়ান সরকার ওই সময় বাংলাদেশ সরকারকে ইম্পোজ করে তারা যাতে তাদের হলো এয়ারপোর্ট ব্যবহার করে, তাদের পোর্ট ব্যবহার করে এক্সপোর্ট গুলা করে। এক্সপোর্ট গুলো করলে যেটা হবে যে তাদের হলো ট্রাক বলেন, তাদের হলো সমুদ্র পথে বলেন, এখানে তাদের হলো পরিবহন গুলা খালি যাবে না, সেখান থেকে তারা কিছু আর্ন করতে পারবে, তার রেভিনিউ আর্ন করতে পারবে। এই পার্সপেক্টিভে কিন্তু এই ট্রান্সশিপমেন্টটা দেওয়া হয়। এবং সেকেন্ড ফেজের যে আলোচনা, ওই আলোচনাতে ভাগ্যক্রমে আমি হলো মিনিস্ট্রিতে ছিলাম, এবং আমার সামনে আলোচনা হলো, সেখানে ট্রাক শ্রমিক মালিক ইউনিয়ন এবং হলো কার্গো শ্রমিক মালিক ইউনিয়ন তারা যৌথভাবে কিন্তু ওই সময় প্রোটেকশন করে। কিন্তু এখানে একটা কিন্তু শব্দ আছে, যে আপনি দেখবেন যে এটা যেদিন ক্যান্সেল করার সাথে সাথে কিছু অর্থনীতিবিদ এটা নিয়ে কথা বললেন যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এটা হবে, সেটা হবে। এইটা একটা প্রবলেম। প্রবলেমটা হলো অর্থনীতি অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু প্রোপাগান্ডা সহ্য করতে পারে না। বলতে পারেন অর্থনীতি একটা উইকনেস হলো, সে প্রোপাগান্ডা নিতে পারে না। এখন বড় বড় অর্থনীতিবিদরা যদি এটা নিয়ে হলো নেগেটিভ প্রচারণা চালায় যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, তখন দেখা যাবে যে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। যারা আমাদের এখানকার ইম্পোর্টার, তারা জিনিসটা নেগেটিভলি নিবে, তখন আমাদের ক্ষতি হবে। তাছাড়া আমি এটাতে কোনো আমাদের আদার্স কোনো ইম্প্যাক্ট দেখি না। এবং আমি খুব অবাক হইলাম, আমার দুইজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বলতে পারেন শিক্ষক সমতুল্য, তারা এটা নিয়ে কলামও লিখলেন পত্রিকায়। তখন হতাশ হলাম যে তারা এটা কেন করলেন। ঠিক আছে, তাদের নাম বলতে চাই না, তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কিন্তু বড় দাগে এটা আমাদের কোনো প্রভাব ফেলবে না, আমাদের হলো সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই আচ্ছা, খুব সংক্ষেপে আরেকটা কথা বলবেন। নেপাল এবং ভুটান, এই দুইটা রাষ্ট্র তো আসলে ল্যান্ডলক কান্ট্রি। তো ভুটান অনেকাংশেই ভারতের উপরে নির্ভরশীল হলেও নেপাল বাংলাদেশের সাথে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সুসম্পর্ক রেখে আসছে। তার একটা ঐতিহাসিক ভিত্তিও আছে নানান রকম। তো এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে নেপাল কি ক্ষতিগ্রস্ত হবে, বা নেপালকে কি ইন্ডিয়া কোনো রকম আটকে ফেলার মতো কোনো চিন্তা করছে? না না, ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে নেপাল ক্ষতিগ্রস্ত হবে না। কারণ ট্রান্সশিপমেন্ট আপনাকে প্রথমে বললাম যে আপনার ল্যান্ড শুধু ইউজ করা হবে, সেখানে আপনার প্রয়োজন, আপনার সবকিছু। কিন্তু নেপাল যখন আমাদের সাথে আসে এগ্রিমেন্টে, সেটা আসলে করিডোর সিস্টেমে হলো এগ্রিমেন্টে আসে। এবং ইন্ডিয়ান যে ফরেন মিনিস্ট্রি থেকে যে বিবৃতি দেওয়া হয়, সেখানে তারা বলছে যে নেপালের সাথে বা ভুটানের সাথে এই ধরনের কোনো ইম্প্যাক্ট করবে না, এটা এই চুক্তির বাইরে থাকবে আর কি। আচ্ছা ওইটা এই মুহূর্তে আসলে, এবং ওইটা যেটা হবে সেটা কিন্তু করিডোরে হবে, ট্রান্সশিপমেন্টের আওতায় হবে না। আচ্ছা ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, এর পরপরই আবার দেখা গেল যে ঢাকা থেকে এনবিআর একটা হচ্ছে নিষেধাজ্ঞা দিয়েছে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে যে কটন আমদানি ছিল, তুলা আমদানি ছিল, সেই তুলা আমদানিতে আবার এনবিআর নিষেধাজ্ঞা দিয়েছে। তো তুলা আমদানিতে এনবিআর নিষেধাজ্ঞা দেওয়ার ফলে বাংলাদেশের যে আরএনজি সেক্টর আছে, সেই আরএনজি সেক্টরের উপরে এটা কি প্রভাব পড়বে? এটা আপনি দারুণ একটা কোশ্চেন করছেন, মানে ইন্টারেস্টিং আর কি। সেটা হলো যে এইটা, ওই যে বললাম শর্ট টার্ম প্রত্যেকটা কিন্তু ইম্প্যাক্ট থাকে, কিন্তু আপনি মিড এবং লং টার্মে আপনি কিভাবে এটা হলে হ্যান্ডেল করবেন না, সেটা অনেক আগে কিন্তু মানে বাংলাদেশ কটন কিন্তু ইন্ডিয়া থেকে আমদানি করতো না। হ্যাঁ। হ্যাঁ, খুব হয়তো বা আমার যতদূর মনে পড়ে গত 5-7 বছর থেকে কটন আমদানি ইন্ডিয়া থেকে শুরু হয়। ওকে, আপনি রাইটলি বলছেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমাদের একটা এখানে অপরচুনিটি দুয়ার খুলছে। যেমন ইউএস এর নতুন যে হলো সরকার, নতুন প্রশাসন, তাদের ট্রেড ব্যালেন্স নিয়ে তারা অনেক সিরিয়াসলি কাজ করতেছে, যে এই সমস্ত দেশের সাথে তার ট্রেড ডিফিসিয়েন্সি আছে, সেখানে তারা ইমপ্রুভ করার জন্য কাজ করতেছে। এবং আমাদের দেশেও তারা এটা নিয়ে কাজ করতেছে, মিটিং করতেছে। ঠিক আছে, এখানে অপরচুনিটি হলো যে ইন্ডিয়ার যে কটন, এই কটনের মানের থেকে আমেরিকান কটনের মান অনেক ভালো। আমরা যদি আমেরিকার থেকে কটন আমদানি করি, একদিকে যেমন তাদের সাথে আমাদের বাণিজ্যর যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ হবে। আমরা ট্রাম্প প্রশাসনকে বলতে পারবো, দেখো তুমি আসার ফলে আমাদের বিজনেস পলিসিতে, আমাদের বাণিজ্য নীতি এই ধরনের পরিবর্তন আনছি, তোমার সাথে আমার বাণিজ্যের যে ঘাটতি আছে, এই ঘাটতিটা মেকআপ হবে। এইটা আমাদের, মানে আপনি তো জানেন যে এককভাবে যদি আমাদের অন্যতম আমদানি কারক সেটা হলো যে আমেরিকা।
আমাদের থেকে আমেরিকা যত আমদানি করে এত আমদানি এককভাবে কোনো দেশ করে না। ইউনিয়ন হিসাবে ইউরোপীয় ইউনিয়ন অনেক বেশি আমদানি করে, কিন্তু দেশ হিসাবে আমেরিকা সবার শীর্ষে। এই যে এনবিআর যে সিদ্ধান্তটা দিয়েছে, এই সিদ্ধান্তটা আমি মনে করি আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গ্রো করার ক্ষেত্রেও ভূমিকা পালন করবে। যেমন আপনাকে বলি, আপনার মনে থাকবে আমি যখন হলো ঢাকার বাইরে যাই, প্রত্যন্ত অঞ্চলে দেখি একটা টেক্সটাইল মিলের অবকাঠামো পড়ে আছে কঙ্কালের মতো। তার মানে কি, ওখানে কিন্তু একসময় টেক্সটাইল মিল ছিল। এখন হলো বিভিন্ন কারণে, সুতা আমদানির কারণে বলেন, ফ্যাব্রিক আমদানির কারণে বলেন, আমাদের এই টেক্সটাইল শিল্পটা যেটাকে আমরা বলি, মানে ইয়ার্ন তৈরি করা, তারপরে ফ্যাব্রিক্স তৈরি করা, এই শিল্পটা অনেকটা স্থিমিত হয়ে গেছে। এইটার ফলে আমাদের নতুন করে এই টেক্সটাইল শিল্পটা দাঁড়াবে। আমরা মনে করেন যে যখন আমেরিকা থেকে যদি তুলা আমদানি করি, শুধু আমরা একবারে র মেটেরিয়ালসটা আমদানি করতে, তারপরে কিন্তু আমরা এখানে ইয়ার্ন তৈরি করব, আমরা এখানে ফ্যাব্রিক্স তৈরি করব, টেক্সটাইলের যে কম্পোনেন্ট গুলো আছে এখানে তৈরি হবে, আমাদের টেক্সটাইল শিল্প এখানে ফ্লারিশ করবে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হবে, আমাদের হলো ক্যাপিটাল মেশিনারিজ হলো ইম্পোর্ট হবে, যেটা আমাদের শিল্পায়নের ক্ষেত্রে একটা পজিটিভ ইঙ্গিত বহন করে। ঠিক আছে, যেমন হলো আমি সবসময় বলি যে ম্যাক্রো ইকোনমিকের যে ইন্ডিকেটর গুলা, ইনভেস্টমেন্ট বলেন, এমপ্লয়মেন্ট বলেন, এই জিনিসগুলো একটা কান্ট্রির হলো মানে ফাউন্ডেশন। এগুলো যদি না থাকে সেই কান্ট্রি আসলে দীর্ঘদিনে দাঁড়ায় থাকতে পারবে না, ফল করার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর একটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি ছিল। মংলা বন্দর, মংলা সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর, এগুলোকে ব্যবহার করার এবং বাংলাদেশের মধ্য দিয়ে পূর্ব পশ্চিমে একটা ভারতের ট্রানজিট চুক্তি ছিল। তো এখন কি সেই চুক্তিটা এখনো কার্যকর আছে? এখন ওই চুক্তিটা তার ক্যান্সেল করেন নাই, যদি এক কথায় বলি। কিন্তু যে জিনিসটা হয়েছে, তাদের একটা সুবিধা ছিল, যেমন হলো আপনি এই কথাটার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই, তারা এখান থেকে রেলপথে একটা বড় ইনভেস্টমেন্ট, প্রায় 5,000 কোটি টাকা যে ইনভেস্টমেন্ট ছিল, এটা তাদের সেভেন সিস্টার যেটাকে বলি আমরা, সেই সেভেন সিস্টারের সাথে তাদের একটা কানেক্টিভিটি করার জন্য, ঠিক আছে, তারা সেই প্রকল্পটা স্থগিত করছে। হ্যাঁ, এখন যদি আপনি মানে বড় আকারে চিন্তা করেন, যে তারা বলতেছে কি যে আমাদের এখানে তার ইনভেস্টমেন্ট স্থগিত করছে, ইনভেস্টমেন্টটা কি আমাদের জন্য ছিল না তাদের জন্য ছিল? এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কেন করছে আপনি কিন্তু এখানে একটা প্রশ্ন করতে করার কারণটা হলো যে আমাদের এখানে সাম্প্রতিক সময় যে ইনভেস্টমেন্ট সামিট হলো, আমাদের যারা এখানে ইনভেস্ট করতে ইচ্ছুক, হ্যাঁ, আগ্রহ প্রকাশ করতে, তাদেরকে তারা একটা মেসেজ দিতে চায়। দেখো আমাদের এত বড় একটা ইনভেস্টমেন্ট ছিল, আমরা ইনভেস্টমেন্ট করতেছিলাম, কিন্তু সিকিউরিটির কারণে হোক, এই ধরনের হলো ভলাটাইল পজিশনের কারণে আমরা আমাদের হলো এটা ইনভেস্টমেন্টটা স্থগিত করতেছি। ঠিক আছে, আমি যেটা হলো দেখলাম পড়াশোনা করে, যে আসলে এটা আমাদের জন্য কোনো ইনভেস্টমেন্ট ছিল না, এটা তাদের ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট ছিল। শুধু তারা স্থগিত করছে বা ক্যান্সেল করছে, সেটা হলো আমাদের এখানে যাতে ইনভেস্টররা না আসে, নিরুৎসাহিত হয়, এটার কারণে, একটা প্রোপাগান্ডা ক্রিয়েট করার কারণে, অন্য কোনো কারণে এটা করা হয় নাই। আর আপনি যেটা বললেন পোর্টের ক্ষেত্রে, যেমন আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার অজিত মাহমুদ স্যার, উনি কালকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আমার কাছে খুব ভালো লাগছে, যে ওনার প্রতি আমার অত্যন্ত রেসপেক্ট। বাংলাদেশের হলো প্রমিনেন্ট একজন অর্থনীতিবিদ। উনি বলছে যে আজকে আমাদের যে চিরং এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের সক্ষমতা আরো 20 বছর আগেই নেওয়া উচিত ছিল বিএ টার্মিনাল তৈরি করার ক্ষেত্রে, তাহলে আমরা আমদানি রপ্তানির ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতাম। আপনার দেশে কেন একজন হলো ইনভেস্টমেন্ট করবে যদি আপনার অবকাঠামো ভালো না হয়? যেমন পোর্ট তার মধ্যে অন্যতম একটা প্রধান ইন্ডিকেটর। আমাদের পোর্টের যদি সক্ষমতা ভালো থাকতো, ওখানে যদি জট না থাকতো, যে কোনো ইনভেস্টর বা লিড টাইম, এই যে তৈরি পোশাক লিড টাইম একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা এখানে আসতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করতো, যে না আমি 45 দিন, আমি 30 দিনের মধ্যে 20 দিনের মধ্যে আমি আর প্রোডাক্ট হলে আমেরিকাতে বা ইউরোপে পাবো, তখন আপনার এখানে হলো বেশি আপনি বায়ার পাইতেন আপনার জন্য বিজনেস। আর যেটা আপনি মংলাতে বললেন, মংলা আমাদের সক্ষমতা যেটা বললেন যে এখানে বড় মাদার ভেসেল ফিরতে পারে না, কিন্তু যেটা চায়না ইনিশিয়েটিভ যেটা নিচ্ছে, যেটা তারা হলো ডিজিং করবে এবং তারা ব্যবহার উপযোগী করবে, যাতে সাফিসিয়েন্ট ওয়েতে কার্গো হ্যান্ডেলিং করা যায়, যেটাকে আমরা বলি যে এফিসিয়েন্ট লেভেলে রিসোর্স মানে ইউজের ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চায়না। এবং আমার মনে হয় যদি এটা চায়না নেয়, ভবিষ্যতে আমাদের বিজনেস ভালো হবে। আর একটা কথা আপনি বলে রাখি, ইন্ডিয়া আজ এবং কাল তাকে আমাদের সাথে নেগোসিয়েশনে আসতেই হবে। আপনাকে আমি এখানে বলে রাখলাম, এটা আপনি খেয়াল রাখতে পারেন, তার সাথে আসতে হবে।
কারণ আপনি চিন্তা করেন, আমি কালকে রাতে একটা শুনতেছিলাম, রহিমা আফরোজের ব্যাটারি সেভেন সিস্টারে অনেক হলো জনপ্রিয় ছিল, কারণ ব্যাটারির ওজন বেশি হয়। এখন আপনি যদি এই ব্যাটারিটা ঘুরে অনেক দূর দিয়ে আপনি হলো আপনার ল্যান্ডে নিয়ে যান, আপনার দেশে নিয়ে যান, আপনার দেখা যায় ব্যাটারির যে কস্ট তার থেকে পরিবহন কস্ট অনেক বেশি। তখন আপনার নাগরিকরাই ওইটা আর হলো কিনতে পারবে না। কিন্তু বাংলাদেশ থেকে যখন যাবে, ঠিক আছে, বা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যখন যাবে, ওই ব্যাটারিটা তারা অনেক সুলভ মূল্যে সাশ্রয়ী দামে কিনতে পারবে। শুধু একটা ব্যাটারির উদাহরণ দিলাম, ভোগ্যপণ্য ক্ষেত্রেও তদ্রুপ, যে ইন্ডিয়াকে তার নিজের স্বার্থে, ঠিক আছে, আমাদের এখানে স্থিতিশীলতা বজায় রাখতে হবে, আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রক্ষা করতে হবে, রাজনৈতিক সম্পর্ক রক্ষা করতে হবে, এবং কূটনৈতিক সম্পর্ক তার নিজের স্বার্থে করতে হবে। মানে অ্যাকচুয়ালি বলতে কি, যে স্বার্থ উইন উইন সিচুয়েশনে আসতে হবে। এখানে বড় ভাই সুলভ বা গডফাদার সুলভ, বস সুলভ কোনো আচরণ দিয়ে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক হয় না। শেষ করার আগে আর একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা সবাই দেখছি 5 আগস্টে একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং আওয়ামী লীগ সরকার পতন হবার পরে দিল্লি বা ভারত সরকার নিজে যেন হাসিনার হয়ে বা আওয়ামী লীগের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে একরকম মানে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেছে। প্রথমে ভিসা রেস্ট্রিকশন দেওয়া, তারপরে তাদের উদ্ভট মিডিয়াকে বাংলাদেশের বিপক্ষে লেলিয়ে দেওয়া, এর কোনোটাই কোনো রকম ভাবে ফ্রুটফুল হয় নাই, এবং সব শেষ ট্রান্সশিপমেন্ট এর উপরে সে নিষেধাজ্ঞা দিল। আর কি বিষয়ে দিল্লি বাংলাদেশের প্রতি নিষেধাজ্ঞা দিতে পারে? দিল্লি তারা আমাদের এখানে নিষেধাজ্ঞা দেওয়ার মতন তাদের মেকানিজমটা শেষ করে ফেলছে। যেমন আপনি প্রথমে যে কথাটা বললেন, পলিটিক্যাল ইস্যু, যে 5 আগস্টের পরে যে রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে তারা একটা দলকে বা একটা ব্যক্তিকে মানে উন্মুক্তভাবে সাপোর্ট দেওয়া, এটা একটা রাষ্ট্র কখনো করতে পারে না। রাষ্ট্র তার ইন্টারেস্ট দেখে। এবং আমি এর আগেও আপনার সাথে অনেকবার কথা বলছি যে এই যে আমাদের এখানে জাপানিজ স্টাডিজ আছে, বা আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার স্টাডিজ, বা মানে ইন্ডিয়ান স্টাডিজ, পাকিস্তানি স্টাডিজ, এটসেট্রা, অনেক স্টাডিজ গুলো কেন করা হয়? ওই দেশের আর্থসামাজিক অবস্থা, ওই দেশের পলিটিক্স, ওই দেশের কূটনীতি, সমস্ত কিছু সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে, যে কোনো বিষয়ে যদি আপনি পলিসি নিতে পারেন। হুম। ইন্ডিয়া আমাদের একটা বড় প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু অনেক সময় শুনতাম যে ইন্ডিয়ান যারা পলিসি মেকার, ইন্ডিয়া যারা ডিপ্লোমেট, তারা নাকি অনেক চৌকস, অনেক ভালো নেগোসিয়েশন করতে পারে। 5 তারিখের পরে আমার যেটা মনে হয়েছে, তাদের ইনস্টিটিউশনালাইজেশনটা অনেক উইক। তারা আসলে কাগজেবাগ, বাস্তবে তাদের ওইরকম গর্জন কোনো কিছুই নাই, ঠিক আছে। আমাদের সাথে তাদের হলো ওইরকম নতুন কোনো কিছু দেওয়ার মতন অস্ত্র তারা নিজেরাই শেষ করে ফেলছে, ঠিক আছে। এখন তারা যেটা করবে, এই যে আমাদের সাথে যেই মানে এখানে যে রেল লাইন প্রকল্পে তারা ইনভেস্টমেন্ট স্থগিত করছে, এই টাইপের কিছু স্থগিত করে বহির্বিশ্বে তারা মেসেজ দেওয়ার চেষ্টা করবে যে সেখানে বিনিয়োগের পরিবেশ নেই, এইটার নেই, সেখানে নির্বাচন হচ্ছে না। কিন্তু আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো, আমাদের পলিটিক্যাল যারা পার্টি, মানে রাষ্ট্রের যারা মূল স্টেক হোল্ডার, তাদেরকে অনেক হলো মানে পরিপক্ষ বা বিচক্ষণ মানে করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আচরণ করতে হবে। নইলে দেশ হলো আমাদের ভুলের কারণে আমরা গর্ত করতে পারি। ইন্ডিয়ার এখানে কোনো আর কোনো কিছু করার নেই। এবং তারা একটা জিনিস করবে, আমাদের পার্বত্য অঞ্চলে তারা কিছু ধরনের হলো উস্কানিমূলক কর্মকাণ্ড করতে পারে, এটা তাদের নেচার ছিল আগে। আমি আপনাকে একটা বলি, যে পার্বত্য অঞ্চলে তারা এখানে উস্কানি দিয়ে তারা মানে দীর্ঘমেয়াদী কোনো বেনিফিট পাবে না। কারণ হলো তাদের উইকনেস অনেক আছে, ঠিক আছে। আর আমাদের এখানে ভূখণ্ড ছোট হই বড় হই, আমরা আমাদের জাতীয় স্বার্থে কিন্তু সবাই এক। এখানে ধর্ম বলেন, গোত্র বলেন, কোনো কিছু আমাদের হলো মানে বাঁধে না। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা স্ট্রংলি বাঁধে। দেখেন তাদের হলো সেভেন সিস্টার দীর্ঘদিন যাবত মণিপুরে এতে সংঘর্ষ হচ্ছে, আমাদের এই ধরনের পাবেন না। আমাদের এখানে কিছু মানুষ সৃষ্টি করে, সৃষ্ট যে প্রবলেম হয়, কিন্তু আপামর জন্য সাধারণ ধর্ম গোত্র কোনো কিছু, আমরা একসাথে চলি, একসাথে খাই। আমাদের এখানে ভৌত্যবাদ আছে, ভৌত্যবাদ বলতে ডাইভার্সিফাইড জনগোষ্ঠী আছে। অতএব আমরা যে কোনো সমস্যা একসাথে মোকাবেলা করতে পারবো বলে। ধন্যবাদ আইয়ুব আলী। যারা এই আলোচনাটা শুনবেন, আমার মনে হয় তারা উপভোগ করবেন। আর আপনাদের যাদের কোনো প্রশ্ন থাকবে, পরামর্শ থাকবে, সেটা অবশ্যই আপনারা জানাবেন। সবার জন্য থাকলো অনেক শুভকামনা। ধন্যবাদ।